জীবন সম্পর্কিত কিছু তথ্য দেওয়া যায়, যেহেতু তোমরা ক্লাস 9-এ। অর্থাৎ তোমরা জীবনটাকে নতুন করে দেখতে শিখতেছো এখন। বুঝছো? থ্যাংক ইউ রে। থ্যাংক ইউ। এই বয়সটা আমি জানি না যে আমাদের সময় আর তোমাদের সময়ের মধ্যকার পার্থক্য কি? হয়তোবা সময়ের সাথে, সাথে কোভিডের পরবর্তী সময়টাতে তোমরা আরো আগেই অনেকটুকু ম্যাচিউর হয়ে যাচ্ছ বা হয়ে গেছো। আহ তবুও আমি মনে করি যে ক্লাস 6-7 একদম শিশু, একদমই শিশু। ক্লাস 8 থেকে একটা বড়সড় ট্রানজিশন শুরু হয়। হ্যাঁ, তো আম 9-10 টা তো বলতে গেলে এই দুনিয়াটা অনেক সুন্দর, রং-বেরঙের লাগে। কলেজে উঠলে আরেকটু বেশি লাগে। ইউনিভার্সিটিতে উঠলে বাস্তবতা তখন বোঝা যায় যে জীবনের বাস্তবতা মানে কি। ঠিক আছে? হ্যাঁ, ফাহমিদা। হ্যাঁ, আমি ক্লাস শুরু করব। কোনো চিন্তা করো না, তোমাদের আ পড়ানোর জন্য অনেক সময় আছে। আর দেখবা যে পড়ানোগুলা ড্রাই সেল আলোচনা করব। এটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল। তারপরে কিছু নিউক্লিয়ার বিক্রিয়া। তো তোমাদের বইয়ের যে টপিক আছে, তোমরা হয়তোবা আ শিক্ষতে আমরা যারা পড়াই, তাদের পড়ানো বা হচ্ছে তারা কোত্থেকে কিভাবে কোন এক্সপেরিয়েন্স নিয়ে আসছে তার ডেপথ টুকু অনেকেই তোমরা জানো না বা জানার কথাও না। তোমরা ক্লাস পড়ো 9-এ। এখানে আমরা যদি এনাম ভাইয়ের কথা বলি, উনি আমারও টিচার ছিলেন। সৌরভ দাদার কথা বলি, উনিও আমার টিচার। তো একেকজন প্রত্যেকেই ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল বইয়ের তাদের এক্সপেরিয়েন্সের, তাদের জানার কোনো শেষ নাই। আম আমরা যদি সৌরভ দাদাকে একটা কলেজে নিয়ে দাঁড় করায় দিই, যেকোনো কলেজে, বাংলাদেশের যেকোনো কলেজে। আর ওই কলেজে যত ম্যাথের টিচার আসবে, দাদার সাথে পারবে না। জাস্ট হচ্ছে তোমার পড়ানোর স্কিলে হোক, নলেজে হোক। আমরা অ্যাকচুয়ালি এতটুকু গর্ব বা এতটুকু কনফিডেন্স সহকারে কিন্তু আমরা বলতে পারি কয়েকটা কথা। বুঝছো? তো চলো শুরু করি, তোমাদের যেহেতু পড়ার অনেক আগ্রহ। আসলে ট্রাইসেল নিয়ে ১ ঘন্টা ২ ঘন্টাও বলা যাবে। এটার ব্যাপ্তি অনেক বড়। বুঝছো? তোমরা ক্লাস 9-এ এখন। তারপরে কলেজেও এটা আছে, ইউনিভার্সিটিতেও আছে। তো তোমরা কোন লেভেলে পড়বা? হ্যাঁ, তোমরা পড়বা হচ্ছে ক্লাস 9 এর লেভেলে, তাই না? তো ইনশাআল্লাহ এই লেভেলেই আমরা পড়াবো। তারপরে নিউক্লিয়ার বিক্রিয়া, এটা তো কোনো শেষ নাই। এই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আলাদা একটা তোমার সাবজেক্টই আছে ইউনিভার্সিটিতে, যারা ৪ বছর ৫ বছর পড়ে। তারপরে পিএইচডিও করে, তাই না? সুতরাং আমাকে বলো যে যদি পড়াইতেই হয়, তো পড়ানোর শেষ নাই। আবার ধরো এই পুরা চ্যাপ্টারটাও ১ ক্লাসে শেষ করে ফেলা যাবে। সুতরাং এই ধরনের ক্যাপাবিলিটিও কিন্তু আমাদের টিচারদের মধ্যে আছে। সো আমরা যেভাবে পড়াবো, যে অ্যাপ্রোচে আগাবো, আমাদের উপর জাস্ট ট্রাস্ট রাখবা, বিশ্বাস রাখবা। সর্বোচ্চ ভালোটুকু তোমরা এখান থেকে নিয়ে যাবা। ঠিক আছে? সুতরাং আ কোনো কনফিউশন এর কোনো দরকার নাই যে টিচাররা কি আমাদেরকে ঠিকঠাক পড়াচ্ছে কিনা, হবে কিনা, এটাই কি যথেষ্ট কিনা? এ এতটুকু চিন্তা তোমাদের করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, আমাদের সম্পর্কে কিছু জানতে চাও? হ্যাঁ, আমরা ওভার দ্যা টাইম ক্লাসে আমরা অনেক কিছু বলবনে। ঠিক আছে? চলো। তো লাস্ট ক্লাসে মনে হয় তোমরা ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল নিয়ে কিছু পড়াশোনা করছো। তো আমরা জানি ইলেকট্রিক সেল বা ইলেকট্রনিক সেল ২ ধরনের। একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য, যেটা আমি পড়ায় গেছি। তাই না? তড়িৎ কোষ ২ ধরনের। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি এবং বিদ্যুৎ শক্তির পারস্পরিক রূপান্তর সম্ভব, সেই যন্ত্রটাকে আমরা বলি তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। এই তড়িৎ কোষকে আমরা ২ ভাগে ভাগ করি। একটা হলো তড়িৎ বিশ্লেষ্য বা ইলেক্ট্রোলাইটিক। এটা কে পড়াইছে? এটা আমি পড়াইছিলাম, তাই না? ইলেক্ট্রোলাইটিক সেল, এটা আমি পড়াইছি, বা তড়িৎ বিশ্লেষ্য। এখানে কি হয়? বাহির থেকে আমরা ইলেকট্রিক এনার্জি সাপ্লাই দেই। এই ইলেকট্রিক এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এই ইলেকট্রিক এনার্জিটা কিসে কনভার্ট হয়? কেমিক্যাল এনার্জিতে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় এখানে। আর কিছু আছে গ্যালভানিক কোষ। একটু মিলায় দেখো। গ্যালভানিক কোষ। এই গ্যালভানিক কোষে কি হয়? ভাইরা, গ্যালভানিক কোষে হয়
কেমিক্যাল এনার্জি, একটা কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যে শক্তি জমা থাকবে। যেমন ব্যাটারির কথাই তুমি চিন্তা করো, ব্যাটারির ভেতরে কিছু কেমিক্যাল সাবস্টেন্সেস আছে, বুঝছো? তো ব্যাটারির মধ্যে কিছু কেমিক্যাল সাবস্টেন্সেস আছে, যে কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যকার বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি বা ইলেকট্রিক এনার্জি তৈরি হয়। ই মানে ইলেকট্রিক এনার্জি, সি মানে হচ্ছে কি কেমিক্যাল এনার্জি, বুঝছো? একটু লিখো, তোমরা লিখতে থাকো, আর আমি একটু তোমাদের কমেন্ট বক্সে একটু কাজ করে আসি। কয়টা পাকনা ছেলে পেলেকে সাইজ করতে হবে। আচ্ছা, আয়রন, সেলেনিয়াম, টিন, গ্যালভানিক সেল, ঠিক আছে। তাইলে আমরা কয়টা এক্সাম্পল দেই। এক্সাম্পল যেমন ধরো ড্যানিয়েল সেল বা ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষে আমরা অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করি? তোমরা জানো ড্যানিয়েল সেলের অ্যানোড হচ্ছে জিঙ্ক, আর ক্যাথোড কপার, তাই না? মাঝখানে লবণ সেতু থাকবে। তারপরে আজকে আমরা দেখব ড্রাই সেল বা শুষ্ক কোষ। এবং এই শুষ্ক কোষের আরেক নাম বা অপর নাম ল্যাকলেন্স কোষ। এটা মনে রাখবা, শুষ্ক কোষের আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে ল্যাকলেন্স কোষ। ল্যাকলেন্স কোষ। তো এই শুষ্ক কোষ বা ল্যাকলেন্স সেল নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আমি যদি ওভারঅল গ্যালভানিক কোষের একটা ছোট রিক্যাপ করি, বিষয়টা হবে এরকম। দেখো এখানে কিছু কথা বলা আছে। দেখো আমি যদি কপার এবং সিলভার এই দুইটাকে নিয়ে একটা গ্যালভানিক কোষ বানাই, খুব মনোযোগ। গ্যালভানিক কোষ বানানোর পদ্ধতি হচ্ছে, তুমি একটা পাত্র নিলা, যে পাত্রের মধ্যে একটা দ্রবণ থাকবে। দেখো পাত্রের মধ্যে কি থাকবে? দ্রবণ থাকবে। এখন আমরা কোন দ্রবণটা নিব এটা ডিপেন্ড করবে আমরা কার সেলটা তৈরি করব। যেমন এখানে ধরো কপার এবং সিলভারের মধ্যে একটা গ্যালভানিক কোষ তৈরি করতে বলছে। তো কপারকে যদি আমরা নেই, তাইলে কপার সালফেটের সলিউশন নিব। তারপরে ধাতব খণ্ড হিসেবে যদি আমরা সিলভারকে নেই, তাহলে সিলভার নাইট্রেট বা সিলভার সালফেটের সলিউশন নিব, ঠিক আছে? তো কপার সালফেট সলিউশনের মধ্যে আমাদের কাজ হবে এই কপারের একটা ধাতব খণ্ডকে ডুবিয়ে দেওয়া। সিলভার নাইট্রেট সলিউশনের মধ্যেও সিলভার এর একটা ধাতব খণ্ডকে ডুবিয়ে দেওয়া, ঠিক আছে? ডুবাই দিলে এখানে এনার্জি তৈরি হবে, এনার্জি প্রডিউস হবে, বুঝছো? তাহলে কোথায় কোন ধরনের বিক্রিয়া হবে বা কেমন এনার্জি প্রডিউস হবে এটা ডিপেন্ড করে কার সক্রিয়তা কেমন। তোমাদেরকে আমি একটা সক্রিয়তা সিরিজ লিখে দিছি না? কার কার মনে আছে সিরিজটা? হয়তো লিকে বা কানা ম্যাকগাইভার এই টাইপের কিছু একটা তোমরা মুখস্থ করছো। সবার উপরে লিথিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, নিকেল, টিন, লেড, হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড, তাই না? দেখো এরকম একটা সুন্দর সক্রিয়তা সিরিজ আছে। এখন এই সক্রিয়তা সিরিজে যে যত উপরে থাকে তার ইলেকট্রন দান করার ক্ষমতা তত বেশি। একটু লিখে রাখো, যে যত উপরে থাকে তার ইলেকট্রন দান করার ক্ষমতা বেশি। বোঝা গেল? যে যত উপরে থাকবে তার দান করার ক্ষমতা তত বেশি থাকবে, ঠিক আছে? তাইলে কপার এবং সিলভার এই দুইটার মধ্যে কার ইলেকট্রন দান করার ক্ষমতা বেশি? তো আমরা দেখতেই পাচ্ছি কপার এবং সিলভারের মধ্যে কপারের ইলেকট্রন দান করার ক্ষমতা বেশি। সুতরাং এই কপারের মধ্যে হবে জারণ বিক্রিয়া। যে ইলেকট্রন দান করে তাকে আমরা বলি বিজারক, তার মধ্যে জারণ বিক্রিয়া হয়, তাই না? জারণ বিজারণ তোমরা পড়ছো। আর যে ইলেকট্রন গ্রহণ করে তার মধ্যে কোন বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া।
এবং আমরা এটা জানি যার মধ্যে জারণ বিক্রিয়া হয় তার নাম হচ্ছে অ্যানোড। আমি এক কর্নারে একটু লিখে দিচ্ছি, তোমরা এটা জানো। আর যেখানে বিজারণ বিক্রিয়া হয় তাকে বলা হয় ক্যাথোড। তার মানে যে উপরে থাকবে সে হবে অ্যানোড, যে নিচে থাকবে সে হবে ক্যাথোড। দ্যাট মিন্স এই যে সেটআপটা তৈরি করলাম, এই সেটআপটা হলো আমাদের অ্যানোড তড়িৎদ্বার, আর এই সেটআপটা হবে ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোড ক্যাথোড, বুঝা গেল? যার সক্রিয়তা বেশি সে অ্যানোড, যার সক্রিয়তা কম সে হবে ক্যাথোড। এখন মনোযোগ, আমরা কি করব? অ্যানোডে তো জারণ বিক্রিয়া হবে, সেই ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে সেই ইলেকট্রনটা কোথায় যাবে? এই ইলেকট্রনটা এই ধাতব খণ্ডের মধ্যে থাকবে। বুঝছো? সহজ জিনিস কিন্তু। এই কপার যখন ইলেকট্রন দান করবে, এই ইলেকট্রন দান করে দেখো এখানে ইলেকট্রন বেশি হয়ে গেছে, অনেক অনেক ইলেকট্রন। আরে সিলভার চাইবে ইলেকট্রন গ্রহণ করে ফেলতে, তো সলিউশনের মধ্যে যে সিলভার প্লাস আয়নগুলো আছে তারা ইলেকট্রন গ্রহণ করে এখানে যে যখন যুক্ত হবে তখন এই দণ্ডের মধ্যে ইলেকট্রনের পরিমাণ কমে যাবে, পজিটিভের পরিমাণ বেড়ে যাবে। বুঝো ঘটনা? এইখানে এই ধাতব খণ্ডের মধ্যে যে কপারগুলো আছে তারা কি করে জানো? তারা যেটা করে, এই কপার পরমাণুগুলা কপার ইলেকট্রন দান করে, দেখো দুইটা ইলেকট্রন দান করে কপার 2+ হিসেবে সলিউশনে চলে আসে, আর দুইটা ইলেকট্রন রেখে আসে এখানে। এই হচ্ছে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এই জায়গাটা নেগেটিভ। আর এখানে সিলভার চায় এই ধাতব খণ্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে খেয়ে ফেলে নেগেটিভ কমাই দিবে, নেগেটিভ কমে গেলে পজিটিভ বেড়ে যাবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি অ্যানোড কিন্তু নেগেটিভ, ঋণাত্মক। অ্যানোড কি? ঋণাত্মক বা নেগেটিভ, আর ক্যাথোডটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। এবং খুবই সুন্দর একটা তথ্য তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। যেখানে পজিটিভ চার্জ বেশি, যেখানে পজিটিভ চার্জ বেশি সেটাকে আমরা বলি হাই ভোল্টেজ। যেখানে পজিটিভ চার্জ বেশি তাকে আমরা কি বলি? হাই ভোল্টেজ, উচ্চ বিভব। আর ভাইয়া যেখানে নেগেটিভ চার্জ বেশি অর্থাৎ পজিটিভ চার্জ কম, এটাকে আমরা বলি নিম্ন বিভব বা লো ভোল্টেজ। নিম্ন বিভব বা লো ভোল্টেজ। দেখো অনেকগুলা কথা আমি এই ইয়াতে লিখে ফেললাম, তোমরা সবগুলা লিখো এবং লেখার পাশাপাশি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, এই দুইটা তড়িৎদ্বারের মধ্যে বা দুইটা পাত্রের মধ্যে তোমার হাই ভোল্টেজের পাত্র কোনটা? এই হাই ভোল্টেজের কম্পার্টমেন্ট কোনটা? আমাকে বলো, হাই ভোল্টেজ কোনটা? সবকিছু লিখো, লিখতে লিখতেই আমাকে বলো যে হাই ভোল্টেজ কোন জায়গায় থাকবে? সিলভারের মধ্যে। ইয়েস, ক্যাথোডে থাকে হাই ভোল্টেজ। আবার কয়েকজনে কপার সালফেট বলতেছো, নেভার এভার। কপারে থাকবে লো ভোল্টেজ, অর্থাৎ অ্যানোডটাতে লো ভোল্টেজ থাকবে আর ক্যাথোডটাতে হাই ভোল্টেজ থাকবে। ওকে, এইবার আমরা এই দুটাকে সংযুক্ত করে দিব। দেখো এই নিম্ন বিভবের সাথে এইখানে ধরো একটা আমি লাইট অ্যাড করে দিলাম, এই যে লাইট, উচ্চ বিভবকে সংযুক্ত করে দিলাম। তোমরা ফিজিক্সে পড়ছো যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন গমন করে। এই যে এখানে অনেক অনেক ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলাই কোথায় যাবে? পজিটিভ চার্জের আকর্ষণে পজিটিভের কাছে যাবে। এই যে দেখো এখানে এখানে অনেক ইলেকট্রন আছে, অনেক ইলেকট্রন। এই যে ইলেকট্রন মাইনাস 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 মাইনাস, এই যে ইলেকট্রনগুলা, এই ইলেকট্রনগুলাই কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। কারণ ভাইয়া ক্যাথোডে ইলেকট্রনের ঘাটতি আছে, সবগুলা পজিটিভ চার্জ, তো একটা ইলেকট্রনের প্রবাহ তৈরি হবে। আর আমরা জানি ইলেকট্রনের প্রবাহ মানেই কি? তড়িৎ প্রবাহ। তো তড়িৎ সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, অর্থাৎ ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, এটা তোমরা জানো। তো এই হচ্ছে একটা
তোমার গ্যালভানিক কোষের সেটআপ। ঠিক আছে? এটাই কি একটা গ্যালভানিক কোষের সেটআপ। আর এখানে অবশ্যই মাঝখানে একটা লবণ সেতু ইউজ করতে হবে। এটা তোমরা গত ক্লাসের কনটেন্টেই তোমরা দেখছো। যদি না বুঝে থাকো আরেকবার ওই ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে? তাহলে আমরা এখন আর ডিরেক্ট এরকম সলিউশন ইউজ করব না, ২ টা আলাদা পাত্র ব্যবহার করব না। একটা পাত্রের মধ্যে এরকম বিদ্যুৎ উৎপাদন করার মতো একটা ফ্যাসিলিটি তৈরি করব। ঠিক আছে? একটা ফ্যাসিলিটি তৈরি করব। তো ওই ফ্যাসিলিটিটাই তোমার ড্রাই সেল। দেখো ড্রাই সেল হচ্ছে এমন একটা সেল যেটা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করে। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি রূপান্তর করে। কিন্তু এখানে তরল তড়িৎ বিশ্লেষ্যের পরিবর্তে লিখো তরল তড়িৎ বিশ্লেষ্য। একটু আগে আমরা দেখলাম না একটা তরল পদার্থ ব্যবহার করছি, এটা অ্যাকুয়াস পানির মধ্যে কপার সালফেটকে আমরা মিশিয়ে দিছি, পানির মধ্যে সিলভার নাইট্রেটকে ডুবাই দিছি। বাট এখন আর আমরা এরকম তরল ব্যবহার করব না। দেখো এটা হচ্ছে তরল তড়িৎ বিশ্লেষ্য। এই তরল তড়িৎ বিশ্লেষ্যের পরিবর্তে তরল দ্রবণের পরিবর্তে তরল তড়িৎ বিশ্লেষ্যের পরিবর্তে শুষ্ক পেস্ট ব্যবহার করব। এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের শুষ্ক পেস্ট দন্তস হবে এটা, হ্যাঁ, পেস্ট ব্যবহার করা হয়। শুষ্ক পেস্ট ব্যবহার করা হয়। এই জন্যই কিন্তু দেখো নামের মধ্যে খুব সুন্দর একটা ইন্ডিকেশন কিন্তু বলাই আছে যে শুষ্ক কোষ। এইখানে আমরা আর এই তরল পানিটার ব্যবহার করি না। তরল পানির পরিবর্তে আমরা সকালবেলা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি না, ওরকমই শুষ্ক পেস্ট ব্যবহার করা হয়। এই টিউবটার ভেতরে শুষ্ক পেস্ট আছে, আমি দেখাবো কি কি আছে। তো যেহেতু আমরা তরলের পরিবর্তে পেস্ট ব্যবহার করতেছি বা শুষ্ক এক ধরনের পদার্থ ব্যবহার করতেছি, সেই জন্য এটার নাম শুষ্ক কোষ বা ড্রাই সেল। বুঝা গেল? তাহলে আমরা যদি পুরা ডেফিনিশনটা এইভাবে তৈরি করি যে গ্যালভানিক কোষে তরল তড়িৎ বিশ্লেষের পরিবর্তে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের শুষ্ক পেস্ট ব্যবহার করা হয়, তাকেই শুষ্ক কোষ বা ড্রাই সেল বলে। ঠিক আছে? তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? ইউশা তাফসীর, তুমি কি বুঝতে পারছো আমার কথা? ও ক্লিয়ার। আচ্ছা, যাক, সবাই ক্লিয়ার। এই যে দেখো এই ড্রাই সেলের মধ্যে কি কি থাকে। তুমি মাত্র জয়েন করছো? হ্যাঁ, কি পড়াচ্ছেন? আচ্ছা, যারা দেরিতে জয়েন করছো একটু শুরুতে তোমরা একটা কাজ করো। অলরেডি যেহেতু আধা ঘন্টা হয়ে গেছে প্রায়, তোমরা রেকর্ডিংটা দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, এখানে সেল কেন বলে? সেল মানে হচ্ছে একটা যন্ত্র, একটা সেটআপ। বুঝছো? এই সেল শব্দটাকে নানান ভাবে ব্যবহার করা যায়। যেমন একটা রুম, এই রুমটাকেও কিন্তু আমরা সেল বলতে পারি। বুঝতে পারছো? এই রুমটাকেও আমরা সেল বলতে পারি। অর্থাৎ যেকোনো একটা জায়গা, যে জায়গায় কোনো কিছু ঘটে, এটাকেই বলা হয় সেল। বুঝা গেল? তাহলে একটু ছবিটার দিকে তাকাও। হুম, ওকে। তাইলে আমরা শুরুতে একটু দেখি। ব্যাটারিটা তোমাদের হাতের সামনে যদি থাকে কারোর, দেখতে পারো একটা সাইডে এরকম একটু সূচালো একটা অংশ আছে। সূচালো মানে একটা বর্ধিত অংশ, এবং আরেকটা সাইড হচ্ছে একদম প্যারালাল, মানে একদম প্লেন, এখানে কোনো প্রলম্বিত অংশ নাই। তো শুরুতেই বলে রাখতেছি, এই সাইডটা হচ্ছে তোমার ক্যাথোড। এই সাইডটা কি? ক্যাথোড। আর আমরা জানি ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত। আর যে সাইডে পজিটিভ চার্জ থাকে সেই সাইডে আমরা বলি হাই ভোল্টেজ থাকে। হাই ভোল্টেজ, বুঝছো? হাই ভোল্টেজ থাকে। তো এই উচ্চ বিভবের পোর্শনটা হচ্ছে এই যে একটা সাইড যেটা প্রলম্বিত হয়ে আছে সেটা। আর নিচের যে অংশটা আছে এই পোর্শনটাকে আমরা বলি অ্যানোড।
অ্যানোড, আর অ্যানোড হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। এটা কিন্তু গ্যালভানিক সেলে। আর নেগেটিভ চার্জ যেখানে থাকে সেটাকে আমরা বলি লো ভোল্টেজ। সেটাকে আমরা কি বলি? লো ভোল্টেজের বলি। এখন প্রশ্ন হচ্ছে এই সেটআপটা আমরা কিভাবে তৈরি করি আর হচ্ছে কি কি বিক্রিয়া হয়। চলো দেখি। এই ছবিটা দেখে যদি আমি প্রাইমারিলি একটু ব্যাখ্যা করি। আমরা শুরুতে একটা দেখো জিঙ্কের একটা চোঙ নিব। এটাকে আমরা আরেকটা কেজও বলতে পারি। দেখো কেজ। কেজ হচ্ছে অনেকটা একটা পাত্রের মতো, গোল একটা সিলিন্ড্রিক্যাল পাত্রের মতো। ঠিক আছে? তাহলে আমি যদি ছবিটা আঁকি, এই যে গোল একটা সিলিন্ড্রিক্যাল, আমি জাস্ট তোমার ক্রস সেকশনাল এরিয়াটাই দেখাচ্ছি। একটা এরকম সিলিন্ড্রিক্যাল পাত্রকে নিলাম। এটা কিসের পাত্র? জিঙ্কের পাত্র, বাংলায় যাকে বলা হয় দস্তা। দস্তার একটা খোল বা একটা কেজ নিলাম। বুঝছো? এই দস্তার ভেতরে একদম এই পোর্শনটাতে, খুব মনোযোগ, এই পোর্শনটাতে, এই জায়গায় ঠিক এইভাবে, এই জায়গাটাতে আমরা পেস্ট ব্যবহার করব। পেস্ট, এই পেস্টের মধ্যে কি কি থাকে দেখো। এটা দেখাইছে হচ্ছে এই জায়গাটায়। এই পেস্টের মধ্যে কি কি থাকে? পেস্টের মধ্যে থাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, মনোযোগ, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কার্বন গুঁড়া। এখানে আমরা একটা পেস্ট ব্যবহার করব, যে পেস্টের মধ্যে থাকবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কার্বনের গুঁড়া। ঠিক আছে? মনোযোগ। এই হচ্ছে আমাদের বিশাল একটা ব্যাটারি। এটা হচ্ছে জিঙ্ক বা দস্তার একটা খোল, একটা কেজ। এর ভেতরে এই দস্তার সাথে লাগানো, বুঝছো? ঠিক এইভাবে এই জায়গাটাতে আমরা আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে ব্যবহার করব। তো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি কি থাকবে? প্রথমতই দেখতে হবে জিঙ্ক ক্লোরাইড। ছবিতে এটা ছিল না, এই জন্য আমি নতুন করে আঁকতেছি। জিঙ্ক ক্লোরাইড থাকবে, কারণ দেখো একটু আগে আমরা বলছিলাম যে ধাতুটা থাকবে সেই ধাতুর একটা তড়িৎ বিশ্লেষ্য থাকতে হবে। যেমন আমরা বলছিলাম কপার ধাতু নিছি, একটা তরল তড়িৎ বিশ্লেষ্য কপার সালফেট। দেখো সিলভার নিছিলাম, সিলভার নাইট্রেটের একটা তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করছি। এটা ডিপেন্ড করে যে আমরা কোনটা সিলেক্ট করব। এটা একটু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে বের করতে হয়। তো জিঙ্ক ক্লোরাইডের একটা সলিউশন নিলাম, সেই সাথে ব্যবহার করতে হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নামে আরেকটা যৌগ। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইলেকট্রন গ্রহণ করে সে একটা জারক। এটা কি জারক? আচ্ছা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তারপরে নিতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিতে হবে। তারপরে নিব কার্বন গুঁড়া। কার্বন গুঁড়া। আর এই সব কিছুকে অল্প একটু পানির সাথে মিশিয়ে, দেখো আমরা যা যা তৈরি করলাম, যা যা নিলাম, এই সব কিছুকে পানির সাথে মিশিয়ে আমরা এর মধ্যে অ্যাড করব হচ্ছে এগার। এগার অ্যাড করব। তোমরা জানো এগার হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত শর্করা। যে শর্করাটাকে তোমার কিছুক্ষণ রেখে দিলে, ঠান্ডা অবস্থায় রেখে দিলে এটা সলিড হয়ে যায়, পেস্টের মতো হয়ে যায়। বুঝছো? তো যা যা আমরা নিলাম এই সবকিছুর সাথে আমরা পানি মিশাইছি, পানি মিশায় ধরো তরল করছি, সেই তরলে এগার মিশ্রিত করছি। এগার হচ্ছে পাউডারের মতো, অনেকটা তোমার তোমরা রুটি বানানোর কাই দেখছো না, ওটার মতোই হয়ে যায়। তো এগার মিশাই দিয়ে, এগারটা মিশাই দিয়ে আমরা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হতে দিলে একটু পরে এটা পেস্ট বা আমাদের দাঁত ব্রাশ করার মতো পেস্টের মতো হয়ে যাবে। বুঝছো? তো ওভারঅল সেটআপটা কার মতো হয়ে গেল? ঠান্ডা করলে পেস্ট হয়ে গেল। পেস্ট, এটা সেমি সলিড মিডিয়াম পেস্ট। এই পেস্টটাকে আমরা এই জায়গাতে স্থাপন করি। বুঝা গেল? বুঝা গেল। তারপরে ঠিক এই জায়গাটায়, আমরা দেখো এই যে মাঝখানে সাদা, এই জায়গাটায় আমরা একটা গ্রাফাইটের দণ্ড প্রবেশ করাই। বুঝছো? গ্রাফাইট, এটা হচ্ছে তোমার গ্রাফাইট। মনে রাখতে হবে গ্রাফাইট যাতে কখনোই এই জিঙ্কের সাথে টাচ না করে।
এই গ্রাফাইটটা কখনোই জিঙ্কের সাথে যুক্ত হতে পারবে না। যদি যুক্ত হয়ে যায় বা যদি লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিসিটি ভেতর দিয়েই পাস করবে। বাহিরে কোনো ইলেকট্রিসিটি আমরা পাবো না। তো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তারপরে চারপাশে তুমি তোমার মতো কিছু এড করে দাও। আমরা কি করতে পারি? চারপাশে একটা কেজ এড করে দিতে পারি। তারপরে এটাতে ব্র্যান্ড নেম লাগাতে পারি। ধরো যে কিছু আছে সানলাইট ব্যাটারি, অলিম্পিক ব্যাটারি, বুঝছো? আমরা কি করব জানো? চারপাশে একটা কভার এড করে দিব। কভার যুক্ত করে দিলাম। ঠিক আছে? একটা কভার এড করে দিলাম এবং এই সাইডে দেখা যায় কি? এই সাইডগুলোতে দেখা যায় যে কাগজের হার্ডবোর্ড আছে না? খাকি কালারের, এই হার্ডবোর্ড এড করে দেওয়া হয়। হার্ডবোর্ড এই জায়গাগুলোতে। তো এত ডিটেইলসে আঁকা লাগবে না। মেইন অংশটা হচ্ছে এটা, মাঝখানে একটা গ্রাফাইট থাকবে, আর এরপরে একটা সেমি সলিড মিডিয়াম থাকবে, আর চারপাশে থাকবে কি? জিংক। এই জিংকটাই নেগেটিভ চার্জে চার্জিত হয়, আর এই গ্রাফাইটটা পজিটিভ চার্জে চার্জিত হয়। ঠিক আছে? দেখতে থাকো। গ্রাফাইট হচ্ছে কার্বনেটের উপভেদ। একমাত্র অধাতু যে তড়িৎ পরিবহন করতে পারে। একমাত্র অধাতু যে তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, একজন বলতেছে যে ভাইয়া এত পড়ি কিন্তু পড়ার মনে থাকে না। এটা নিয়ে খুব ভালো একটা গল্প আছে। দাঁড়াও আমি পড়াটা শেষ করি। শেষ করে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। সবার সাথেই। ওকে, এই হচ্ছে তোমার সেটআপ, শুষ্ক কোষের গঠন। গঠন। এখন প্রশ্ন হচ্ছে বিক্রিয়া কি কি হয়? তোমাদের কাছে আমার প্রশ্ন, এই জিংক এবং কার্বন এবং এখানে আছে ম্যাঙ্গানিজ। দেখো জিংক, কার্বন, ম্যাঙ্গানিজ, এই তিনটার মধ্যে কার সক্রিয়তা বেশি এবং কার সক্রিয়তা কম? সক্রিয়তা সিরিজ অনুযায়ী দেখবা জিংক সবার উপরে অবস্থান করে। ভাইয়া জিংক সবার উপরে অবস্থান করে, এটা সব থেকে বেশি সক্রিয়। যে সব থেকে বেশি সক্রিয় সে ইলেকট্রন দান করে, মনে রাখবা। যে সব থেকে বেশি সক্রিয় সে কি করে? ইলেকট্রন দান করে। তাহলে আমরা দেখতে পাবো এই জিংকটা হয়ে যাবে অ্যানোড। অ্যানোড হিসেবে কাজ করবে, যে ইলেকট্রন দান করে। তো এই জিংকের যে খোল বা কেসটা ইউজ করছি বা সিলিন্ড্রিক্যাল পাত্রটা ব্যবহার করছি, এই জিংক থেকেই দুটা ইলেকট্রন মুক্ত হবে। দুটা ইলেকট্রন মুক্ত হবে। যখনই মুক্ত হবে তখনই দেখবা এই যে জিংকের পাত্রটা আমরা ব্যবহার করছি, এই পুরো অংশটা হয়ে যাবে নেগেটিভ। নেগেটিভ হয়ে যাবে। ক্যাথোড হবে কি? ক্যাথোড হচ্ছে গ্রাফাইট। GRAPHITE। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, এই গ্রাফাইট নিজে বিক্রিয়া করবে না। এই গ্রাফাইট নিজে বিক্রিয়া করে না। এই জন্য গ্রাফাইটটাকে বলা হয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার। যে তড়িৎদ্বার নিজে বিক্রিয়া করে না তাকে বলা হয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার। তাহলে প্রশ্ন আসে যে নিষ্ক্রিয় তড়িৎদ্বারের কাজটা কি? ভাইয়া নিষ্ক্রিয় তড়িৎদ্বারের কাজ এর গাত্রে, এর পৃষ্ঠের উপরে কিছু বিক্রিয়া সংঘটিত হবে এবং সেখান থেকেই সে ইলেকট্রন পাবে বা ইলেকট্রন ছেড়ে দিবে। ঘটনা কি হয়? এই ক্ষেত্রে আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে না, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যে বিক্রিয়া করে, বুঝছো? এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে ম্যাঙ্গানিজের জারণ মান তোমরা জানো, জারণ মান বের করতে তোমরা জানো। ম্যাঙ্গানিজের জারণ মান +4। অলরেডি ম্যাঙ্গানিজের কাছ থেকে 4টা ইলেকট্রন নিয়ে গেছে কেউ। তার মধ্যে ইলেকট্রনের একটা ক্ষুধা তৈরি হয়েছে যে আমার তো ইলেকট্রন নিয়ে গেছে, আমার যা ছিল সব নিয়ে গেছে, এবার সে চাইবে ইলেকট্রন গ্রহণ করতে। খেয়াল করো, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবার ইলেকট্রন গ্রহণ করতে শুরু করবে। এই ইলেকট্রন গ্রহণ করে সে কি তৈরি করবে জানো? সে তৈরি করবে হচ্ছে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, Mn2O3। Mn2O3, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড। এখন প্রশ্ন হচ্ছে ওই যে এক্সট্রা একটা অক্সিজেন সে পাইলো কোত্থেকে? হ্যাঁ, সে এক্সট্রা অক্সিজেন পাইছে এখান থেকেই। দেখো, একটা ম্যাঙ্গানিজ +4 থেকে +3 তে গেছে, এটা বুঝো কিনা? জারণ মান এখানে তার জারণ মান +4, এখানে তার জারণ সংখ্যা +3, অর্থাৎ একটা ম্যাঙ্গানিজ একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাইলে দুইটা ম্যাঙ্গানিজ মিলে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে? হ্যাঁ, আরমান তুমি কিছুই বুঝতে পারছো না? এটা ইটস ভেরি আনফরচুনেট। কেন বুঝতে পারছো না আমি জানি না।
এটা একটা কারণ হইতে পারে লাস্ট ক্লাসটা তুমি করো নাই। আর আরেকটা কারণ হইতে পারে যে জারণ মান পড়াইছি আমরা যে চ্যাপ্টারে, ওই চ্যাপ্টারটা তুমি করো নাই। যাই হোক, তো এই ম্যাঙ্গানিজ ইলেকট্রন গ্রহণ করলো। এই সলিউশনের মধ্যে তোমার আছে পানি। পানি থেকে সে H+ নেয়। নিয়ে এইবার তোমরা এটাকে সমতা করো। সমতা করো। অক্সিজেন ২ দুগুণে ৪টা, এখানে আছে ৩টা, ওইখানে একটা মিলে গেছে। আর H+ ২টা হইলেই হবে। ২টা হইলেই হবে। তো এই বিক্রিয়াটা হয় ক্যাথোডে। অ্যানোডে হয় জারণ বিক্রিয়া, ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া। বুঝা গেল? তাইলে প্রশ্ন হচ্ছে এই ২টা ইলেকট্রন কোত্থেকে আসে? তোমরা এই প্রশ্নটা করতেই পারো যে ভাইয়া ২টা ইলেকট্রন কিভাবে বা কোত্থেকে আসলো? আসলো হচ্ছে এই ক্যাথোড থেকে, গ্রাফাইট থেকে। গ্রাফাইটের মধ্যে যে ইলেকট্রনগুলা থাকে, এই ইলেকট্রনগুলাকেই ম্যাঙ্গানিজ গ্রহণ করে নিয়ে যায়। তো ম্যাঙ্গানিজ যখন ইলেকট্রনগুলাকে নিয়ে গেল, এই গ্রাফাইটটা তখন পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায়। বুঝছো? এই গ্রাফাইটটা কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। তার মানে এদিকে জিঙ্ক হয়ে গেল নেগেটিভ, আর এদিকে গ্রাফাইট হয়ে গেল পজিটিভ। তো এই নেগেটিভের সাথে পজিটিভে যখন তুমি একটা তার অ্যাড করে দিবা, এই যে দেখো এখানে দেখবে যে জ্বলতে শুরু করবে। এই লাইটটা জ্বলতে শুরু করবে, ফ্যান অ্যাড করলে ফ্যান ঘুরবে। তো এইভাবে একটা সার্কিট ফুলফিল হয়। ঠিক আছে? তো আমি এটা বাদ দিয়ে দিই, এটা সুন্দর লাগছে না দেখতে। ওকে, তাহলে আমি আরেকবার বুঝাবো। তোমরা এখন উঠাও, পুরো জিনিসটা উঠাও, আমি আরেকবার বুঝাবো এটা। হ্যাঁ, তোমরা লিখো, খাতায় লিখো। খাতায় না লিখে কমেন্ট বক্সে কপি পেস্ট করবা, এটা তো সুন্দর না, ভালো লাগছে না। দাঁড়াও, না, ম্যাঙ্গানিজ ইলেকট্রন নেওয়ার আগে গ্রাফাইট নেগেটিভ থাকে না, গ্রাফাইট নর্মালি থাকে। গ্রাফাইটের মধ্যে ধরে নাও যে গ্রাফাইটের মধ্যে 100টা ইলেকট্রন আছে, 100টা প্রোটন আছে। ঠিক আছে? তো নর্মালি সবকিছু সমান সমান নিরপেক্ষ। কিন্তু ম্যাঙ্গানিজ যখন এই ইলেকট্রনগুলো গ্রহণ করে ফেললো, ধরো যে এই 100টা ইলেকট্রন থেকে হয়ে গেল এখন 30টা ইলেকট্রন, কিন্তু ভাইয়া প্রোটন তো 100টাই আছে, প্রোটন তো 100টাই আছে। তাহলে নিট পজিটিভ চার্জ কত হইল? দেখা যাবে পজিটিভ 70। নিট পজিটিভ চার্জ 70টা হইল। বুঝা গেল? গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, ওই গ্রাফাইট থেকে ম্যাঙ্গানিজ ইলেকট্রনগুলো টান মেরে মেরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার ফলে এই গ্রাফাইটটা পজিটিভ হয়ে গেছে। বুঝা গেল? এখন সে চাইবে ইলেকট্রন গ্রহণ করতে। তো ইলেকট্রন দিবে কি? ইলেকট্রন দিবে হচ্ছে এই জিঙ্ক। আমরা যখন একটা সার্কিটের সাথে অ্যাড করে দিব, সার্কিট মিন্স কোন একটা খেলনাগারের মধ্যে অ্যাড করে দাও, রিমোট কন্ট্রোলে অ্যাড করে দাও, তখনই সার্কিট ফুলফিল হবে এবং বিদ্যুৎ প্রবাহ শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যাদের লেখা শেষ, আমি আরেকবার বুঝাচ্ছি। প্রথম তোমাদের প্রশ্ন যে ভাইয়া জারণ সংখ্যা মানে কি? জারণ সংখ্যা মানে একটা যৌগ তৈরি হওয়ার সময় যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। খেয়াল করে দেখো, এই ম্যাঙ্গানিজ আর অক্সিজেন যখন যুক্ত হবে, প্রত্যেকটা অক্সিজেন 2টা করে ইলেকট্রন গ্রহণ করবে। অক্সিজেনের কাজই ইলেকট্রন গ্রহণ করা। তো এখানে 2টা অক্সিজেন আছে, তো একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা অক্সিজেন টোটাল 4টা ইলেকট্রন গ্রহণ করবে। এই 4টা ইলেকট্রন যাবে ম্যাঙ্গানিজের কাছ থেকে, এই জন্যই ম্যাঙ্গানিজ +4। এইখানে দেখো, অক্সিজেনের জারণ মান -2, প্রত্যেকটা অক্সিজেন 2টা করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে 3টা অক্সিজেন 3 দুগুণে 6টা ইলেকট্রন গ্রহণ করলো। আর এখানে ম্যাঙ্গানিজ আছে 2টা, তাহলে 2টা ম্যাঙ্গানিজ মিলে 6টা ইলেকট্রন দান করবে। 2টা ম্যাঙ্গানিজ মিলে 6টা ইলেকট্রন দান করবে। তাহলে দেখো তো, তাহলে কয়টা ইলেকট্রন লাগে? 3টা ইলেকট্রন লাগে। তো এই 3টা ইলেকট্রন সে দান করে দিবে।
তো প্রত্যেকটা ম্যাঙ্গানিজ ৩ টা করে দিলেই কিন্তু তাদের মধ্যে দানকৃত ইলেকট্রন আর গৃহীত ইলেকট্রন সমান হয়ে যায়। তো তুমি এটা x ধরেও বের করতে পারবা। বুঝছো? ধরে নেই ম্যাঙ্গানিজের জারণ মান x, তাহলে x -4 সমান 0, x সমান +4 ঠিক এমনভাবে তুমি x ধরে ধরেও জারণ মান বের করতে পারো। তাহলে আমি বোঝাচ্ছি বিক্রিয়াটা। আরেকবার বোঝাচ্ছি দেখো। জিংক সে সক্রিয়তা সিরিজে উপরে অবস্থান করে। তাই তার মধ্যে ইলেকট্রন দান করার প্রবণতা বেশি, সে দান করবে। জিংক ২ টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিংক 2+ হিসেবে এই সলিউশনে চলে আসবে। এই যে এই সলিউশনটা। দেখো এই সলিউশনের মধ্যে অলরেডি কিন্তু জিংকের একটা ইলেক্ট্রোলাইট আছে। জিংক ক্লোরাইড অলরেডি উপস্থিত। তো জিংক 2+ হিসেবে এই সলিউশনে চলে আসবে। আচ্ছা, আর এক্সেস ইলেকট্রনগুলা কই রেখে আসবে? এই যে তার এই অ্যানোডের গাত্রে রেখে আসবে। এই জায়গাটার মধ্যে নেগেটিভ চার্জ থাকবে। ওকে। ক্যাথোডে খেয়াল করো। ক্যাথোড মেইনলি আমরা গ্রাফাইটটাকেই ক্যাথোড হিসেবে নিচ্ছি। কিন্তু গ্রাফাইট নিজে বিক্রিয়া করে না। বরঞ্চ এই গ্রাফাইটের সাথে যারা যে সমস্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যুক্ত আছে তারা যে বিক্রিয়া করে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এসে দেখতেছে, আল্লাহ এই গ্রাফাইটের তো অনেকগুলো ইলেকট্রন আছে, আমার তো ইলেকট্রন লাগবে। তো এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজ +4 থেকে ম্যাঙ্গানিজ +3 হয়ে যায়। অর্থাৎ একটা করে ইলেকট্রন গ্রহণ করতে থাকে ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজ যখনই ইলেকট্রন নিয়ে যেতে থাকে, গ্রাফাইটটা তখন পজিটিভ হয়ে যেতে থাকে। তখনই এই গ্রাফাইটটা হয়ে গেল হাই ভোল্টেজের। ঠিক আছে? হাই ভোল্টেজের। এক্ষেত্রে গ্রাফাইট নিজে বিক্রিয়া করে নাই, বাট গ্রাফাইটের পৃষ্ঠের মধ্যে বিক্রিয়াটা হইছে। তো যে সমস্ত তড়িৎদ্বার নিজে বিক্রিয়া করে না তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার। আর যারা নিজেই বিক্রিয়া করে সে হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। এক্ষেত্রে জিংক হচ্ছে একটা অ্যাক্টিভ ইলেকট্রোড। সে সক্রিয়ভাবে বিক্রিয়া করলো। সক্রিয়ভাবে বিক্রিয়া করলো। তবে বিক্রিয়া কিন্তু এইখানেই শেষ হয়ে যায় না। বিক্রিয়া আরো হয়। বিক্রিয়া আরো হয়। তোমাদের মনে হয়তো আবার প্রশ্ন আছে যে ভাইয়া এই যে ২ টা H+ আবার কোত্থেকে আসলো? এই প্রশ্নগুলা খুবই ভ্যালিড প্রশ্ন। বুঝছো? এগুলা কিন্তু বেশ ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমাকে দিতে হবে। দেখো, এটা কোত্থেকে আসে? আমরা সলিউশনে অ্যামোনিয়াম প্লাস ব্যবহার করছি না? অ্যামোনিয়াম ক্লোরাইড, একটু খেয়াল করো তো। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি। তো এই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকেই অ্যামোনিয়া তৈরি হয়। এই যে H+ তৈরি হয় আর Cl- তৈরি হয়। বুঝছো? এই H+টাই যে মেইনলি বিক্রিয়া করে। এই H+টা যেই কি করে? বিক্রিয়া করে। আর খেয়াল করো তো অলরেডি কি তৈরি হয়ে গেছে? অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে। তো এই অ্যামোনিয়া যদি তৈরি হতেই থাকে, একটা গ্যাস ফরমেশন হবে। না রে ভাইয়া, বিক্রিয়া অনেক আছে। তো সব বিক্রিয়া দেখানো লাগে না। জাস্ট এই ২ টা বিক্রিয়া দেখাও তাইলেই চলে। বাট আমি আরো এক্সট্রা কিছু বিক্রিয়া দেখাচ্ছি যা, যা ঘটে। মনোযোগ। তো এই যে অ্যামোনিয়া তৈরি হইতেছে, অ্যামোনিয়া হচ্ছে একটা গ্যাস, বিষাক্ত গ্যাস। কখনোই দেখবা না যে একটা ব্যাটারি লাগাই দিছো রিমোট কন্ট্রোলের মধ্যে, এখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হচ্ছে। কখনোই ঘটে না। তাইলে এই অ্যামোনিয়া গ্যাসের হয় কি? এই অ্যামোনিয়া গ্যাসটা যে পানিটা উৎপন্ন হইছে, এই পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে। সেই জন্য আমরা বলি যে এক্ষেত্রে আমাদের কোন ধরনের গ্যাস উৎপন্ন হবে না। ইভেন ইভেন এই আ পানিটাকে আমরা ছেদন নিবারকও বলি। যেমন কেন? অ্যামোনিয়া যদি তৈরি হতেই থাকে, একটা গ্যাস যদি তৈরি হতেই থাকে, দেখা যাবে একটা সময় এই ব্যাটারিটা ছিদ্র হয়ে গেছে গ্যাসটা বের হওয়ার জন্য। বুঝছো? ছিদ্র হয়ে গেছে। সেইজন্য এই পানিটা এসে কি করতেছে? এই গ্যাসটাকে নিউট্রালাইজ করে ফেলতেছে। সেইজন্য ব্যাটারিটা ছিদ্র হবে না। এইজন্য এটাকে বলা হবে ছেদন নিবারক। ঠিক আছে? না, অক্সিজেন তো বেশি আসে নাই। অক্সিজেন তো ঠিকই আছে। ২ দুগুণে ৪, ওই ডান পাশেও দেখো ৪ টা। সবকিছুই ঠিক আছে। আমরা কি বুঝতে পারছি? বুঝা গেল কিনা?
তাহলে দেখো এখানে দুইটা বিক্রিয়া একসাথে যুক্ত করে দিছে, যুক্ত করে দিয়ে এটা পাইছে। সুতরাং এটা তোমার দেখারই দরকার নেই। তোমরা যেটা করবা, ক্যাথোডের বিক্রিয়াটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজের জারণ মান অনেক বেশি, সে চায় ইলেকট্রন গ্রহণ করতে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, বুঝছো? দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে ম্যাঙ্গানিজ +3 তে যায়, কিন্তু যৌগ তৈরি হয় এটা Mn2O3। সেই জন্য আমরা এখানে 2 দ্বারা গুণ করব সংখ্যা মেলানোর জন্য। তো এইখানে আমাদের অক্সিজেন হয়ে গেছে 4টা অক্সিজেন, ডান পাশে 3টা অক্সিজেন। তাহলে আরেকটা অক্সিজেনের কি হবে? অক্সিজেন কখনোই মুক্ত অবস্থায় থাকে না, মানে অক্সিজেন পরমাণু, সেই পরমাণুটা পানি তৈরি করবে। কেন তৈরি করবে? কারণ এই সলিউশনের মধ্যে অনেকগুলো অ্যামোনিয়াম আয়ন আছে, বুঝছো? অ্যামোনিয়াম আয়ন আছে। তো এই অ্যামোনিয়াম আয়ন থেকে হাইড্রোজেন প্লাস যে পানি তৈরি করে, আর এক্সট্রা হিসেবে কি তৈরি হয়? এক্সট্রা হিসেবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এখন এই অ্যামোনিয়া গ্যাসটা আবার পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে। তোমরা চাইলে ঠিক এই জায়গাটাতেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেখাইতে পারো, বাট দরকার নাই, আলাদা আরেকটা লাইনে করো, তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ব্যাটারির মধ্যে আস্তে আস্তে ক্ষার জমতে থাকে। ইয়েস, ভালো ভালো একটা বিষয় ধরছো। মিসবাহ বললো যে ভাইয়া তাহলে ক্লোরিনের কি হবে, এই এই ক্লোরিন গুলার কি হবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি দুইটার কথা বলি, দুইটা অ্যামোনিয়া তৈরি হইলো, দুইটা H+ তৈরি হইলো, দুইটা ক্লোরিন তৈরি হইলো, দুইটা ক্লোরিন তৈরি হইলো। আর এই দেখো তো এখানে জিঙ্ক 2+ তৈরি হয়েছে না? এই জিঙ্ক 2+ এর সাথে দুইটা ক্লোরিন যে যুক্ত হয়ে যাবে, জিঙ্ক 2+ আর দুইটা ক্লোরিন যে তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড। দেখছো বিক্রিয়া কিন্তু অনেক হয়, অনেক। তোমাদের মধ্য থেকেই এই বিক্রিয়াগুলো বের হয়ে আসতেছে। হ্যাঁ, তো আরেকটা সুন্দর প্রশ্ন রায়ান বললো যে ভাইয়া তাহলে ব্যাটারির চার্জ শেষ হয় কখন? চার্জ শেষ হয় যখন সবগুলা জিঙ্ক বিক্রিয়া করে শেষ হয়ে যায়। জিঙ্ক যখনই বিক্রিয়া করে শেষ হয়ে যাবে তখনই ব্যাটারির চার্জ শেষ। বুঝা গেল? যখনই জিঙ্ক বিক্রিয়া করবে তখনই, বিক্রিয়া করে শেষ হয়ে যাবে তখনই চার্জ শেষ। তাহলে তোমরা চাইলে এভাবে বিক্রিয়াগুলো আলাদা আলাদা ভাবেও লিখতে পারো, চাইলে এমন একসাথেও লিখতে পারো। তবে আমার মতে আলাদা লেখাটাই বেটার। আমার মতে আলাদা যদি লিখো এটাই বেটার, সুন্দর। দেখো এখান থেকে দুইটা H+ গেল পানি তৈরি করলো। তাহলে প্রশ্ন হচ্ছে এই H+ টা আসে কোত্থেকে? ভাইয়া H+ আসে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আসে। তো অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে দুইটা H+ বিভক্ত হয়ে যায়, এই যে এই প্লাস চার্জ বিভক্ত হয়ে যায়, হয়ে গেলে দুইটা H+ তৈরি হয়, দুইটা Cl- তৈরি হয়। এই H+ গুলাই এখানে বিক্রিয়া করে, ঠিক আছে? আচ্ছা, এই যে অ্যামোনিয়া তৈরি হইলো, এই অ্যামোনিয়া, এখানকার দুইটা অ্যামোনিয়া আর এখানকার পানি মিলে তারা কিন্তু আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস ক্ষার তৈরি করে ফেলবে। তাহলে আমরা দেখব এই যে অ্যামোনিয়া প্লাস হচ্ছে পানি বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? আর অ্যানোডে যে জিঙ্ক 2+ তৈরি হয়েছিল, ওই অ্যানোডের জিঙ্ক 2+ এর সাথে এখানকার দুইটা Cl- বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে ফেলতেছে। শেষ। অনেক সুন্দর। কারা কারা বুঝো নাই? মোহাম্মদ নাহিদ, আরেকবার দেখো ভাইয়া, এর চেয়ে সহজ আর কিচ্ছু নাই, এর চেয়ে মজার জিনিস আর কিছু নেই। আচ্ছা, তাহলে সব বিক্রিয়া ব্যাটারিকে চার্জ দেওয়া যায় না কেন? কিছু আছে রিচার্জেবল ব্যাটারি, ওই রিচার্জেবল ব্যাটারি গুলাতে আবার এইগুলা ব্যবহার করা হয় না, ওইখানে লেড ব্যবহার করা হয়, লেড এবং লিথিয়াম টাইপের, ওগুলা একটু দামি,
এবং একবার যে বিক্রিয়া হবে ডিসচার্জের সময় আবার উল্টা বিক্রিয়া হবে। সুতরাং ওইখানে ২ ধরনের বিক্রিয়ার মাধ্যমে একবার চার্জিং হবে, ডিসচার্জিং হবে। এটা তোমরা শিখবা কলেজে উঠলে, ২য় পত্রে যেয়ে। ক্লাস 12 এ যেয়ে ওটা শিখবা। বুঝছো? 12 এ যেয়ে শিখবা। ওকে, গেল। আমাদের শুষ্ক কোষের অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া আমরা বুঝতে পারলাম। হুম, ডান। এইখানে দেওয়া আছে। রিডিং পড়ে নিবা। এবার আমরা চলে গেলাম নিউক্লিয়ার বিক্রিয়াতে। এবং এটা খুব বেশি কঠিন না, একদমই সহজ। আমাদের দেশেও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে। ওইখানে কোন ধরনের বিক্রিয়া হবে এটাও দেখব। আর কিছু বিক্রিয়া আছে যেগুলো আমাদের দেশে সম্ভব না, ওটাও আমরা দেখব। ঠিক আছে? তাহলে চলো শুরু করি। হোয়াট ইজ নিউক্লিয়ার রিঅ্যাকশন? তো স্বাভাবিক বিক্রিয়ার সাথে নিউক্লিয়ার বিক্রিয়ার পার্থক্য কি? প্রথম কথা, নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হয় নিউক্লিয়াসের মধ্যে। পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হয়। এখানে আছে নিউট্রন, এখানে আছে প্রোটন। দেখা যায় কখনো কখনো প্রোটন পরিবর্তিত হয়ে নিউট্রন হয়ে যাচ্ছে, কখনো কখনো নিউট্রন পরিবর্তিত হয়ে প্রোটন হয়ে যাচ্ছে, কখনো কখনো এই পুরা নিউক্লিয়াসটাই ভেঙে যাচ্ছে একাধিক ছোট ছোট নিউক্লিয়াসে। নানান ধরনের ঘটনা ঘটে। অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে যদি কোনো ঘটনা ঘটে, ওই ঘটনাটাকে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বলি। আর নরমাল আমরা যে বিক্রিয়াগুলো দেখি সেখানে কি হয়? সেখানে জাস্ট ইলেকট্রনের আদান-প্রদান হয়ে তাদের মধ্যে নতুন এক ধরনের বন্ডিং তৈরি হয়, নতুন ইলেকট্রনিক পুনর্বিন্যাস হয়। তো নরমাল বিক্রিয়াতে ইলেকট্রনের ইনভলভমেন্ট থাকে, আর নিউক্লিয়ার বিক্রিয়াতে কোনো ইলেকট্রনের ইনভলভমেন্ট থাকে না, এখানে থাকে শুধুমাত্র নিউক্লিয়াসের ইনভলভমেন্ট। ঠিক আছে? এই নিউক্লিয়াসের মধ্যে যে বিক্রিয়াগুলো হবে, যে পরিবর্তনগুলো হবে তাকে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বলবো। এই নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি উৎপাদিত হয়। বুঝছো? এই নিউক্লিয়ার বিক্রিয়াতে প্রচুর পরিমাণে কি হয়? শক্তি উৎপাদিত হয়। এখন এই নিউক্লিয়ার বিক্রিয়া ২ ধরনের। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। ফিশন শব্দের অর্থ কি তোমরা কে বলতে পারবা? আর আরেকটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এই ২টা শব্দের অর্থ কি? যারা জানো তারা লিখো, যারা জানো না তারা ইন্টারনেট থেকে সার্চ করে হলেও লিখো। হ্যাঁ, আমি সবার কমেন্টই শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আ ভুল, ভুল হয়ে গেল। হ্যাঁ, একদম ক্লিয়ার। ফারাবি বলছে। ফারাবি ঠিক আছো তুমি। তারপরে ইশতিয়াক, একদম ঠিক আছো। নাফিসা ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, নুসরাত জাহান, নূর। হ্যাঁ, তোমার উত্তরও ঠিক আছে। লামিয়া বলেছে ব্যাটারি নষ্ট হয়ে যায় কখন? যখন তোমার ভেতরের কেমিক্যাল গুলা শেষ হয়ে যাবে তখন। আচ্ছা, একজন আবার প্রশ্ন করছিল যে জিঙ্ক কি আনলিমিটেড ব্যবহার করা যায় না? আনলিমিটেড মানে কত ব্যবহার করবা? যত বেশি ব্যবহার করবা তত দাম বেড়ে যাবে। দেখবা অনেক ব্যাটারি আছে অনেক দামি, অনেক দিন পর্যন্ত চলে। ওকে, আজান আরাফ ঠিক বলেছো তুমি। মিসবাউদ্দিন তুমিও ঠিক বলেছো। রুবাবা, হ্যাঁ, ইয়েস, ট্রু। হ্যাঁ, ঠিক আছে। একজন জানে কিন্তু বলবে না। আচ্ছা, বসে থাকো। ওকে, দেখো, ফিশন মানে হচ্ছে ভেঙে ফেলা। ফিশন মানে কি? ভেঙে যাওয়া। অর্থাৎ যে বিক্রিয়া একটা নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হবে ওটাকে বলা হয় ফিশন বিক্রিয়া। আর ফিউশন মানে হচ্ছে টু অ্যাড আপ, একসাথে সংযুক্ত করা। ফিউশন মানে কি? সংযুক্ত হওয়া। ফিউশন মানে সংযুক্ত হওয়া। যখন একাধিক নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে বড় একটা নিউক্লিয়াসে রূপান্তরিত হবে ওটাকে আমরা বলি ফিউশন বিক্রিয়া। তো নিউক্লিয়ার ফিশনের চেয়ে ফিউশন হওয়াটা কিন্তু টাফ, বেশি টাফ। যেমন এই ফিউশন বিক্রিয়াগুলো সূর্যে হয় বা নক্ষত্রগুলাতে। নক্ষত্রগুলাতেই
এই ফিউশন বিক্রিয়া হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হয়। তোমরা জানো এই সূর্য কিন্তু সৃষ্টির আদিকাল থেকে শক্তি দিয়েই যাচ্ছে, এখনো পর্যন্ত দিচ্ছে। আরো কয়েক বিলিয়ন বছর পর্যন্ত শক্তি দিবে, তারপরে তার শক্তি শেষ হয়ে যাবে। ওকে, তাহলে নিউক্লিয়ার ফিশন যে নিউক্লিয়ার প্রক্রিয়ায় বড় এবং ভারী কোনো মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। যেমন দেখুন, ইউরেনিয়াম 235 ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য। এই প্রকৃতিতে ইউরেনিয়ামের দুইটা আইসোটোপ আছে। একটা হচ্ছে ইউরেনিয়াম 238 238, আর এটা হচ্ছে ইউরেনিয়াম 235। এর মধ্যে এখান থেকে কোনো এনার্জি উৎপাদিত হয় না, উৎপাদন করা যায় না, বাট এটা থেকে অনেক শক্তি তৈরি করা যায় ইউরেনিয়াম 235 থেকে। তো কিভাবে এই এনার্জিটা তৈরি হয়? দেখো, আমরা বাহির থেকে অতি উচ্চ গতিতে, উচ্চ গতি মানে প্রায় আলোর গতির কাছাকাছি, এত উচ্চ গতিতে একটা নিউট্রন দিয়ে আঘাত করব নিউক্লিয়াসটাকে। নিউক্লিয়াসটা অত্যধিক ছোট, নিউট্রনটা আরো ছোট। এই নিউট্রনটা যে এই নিউক্লিয়াসকে অ্যাটাক করলো, এখানে দেখো 235টা প্রোটন এবং নিউট্রন আছে। যখনই নিউট্রনটা এর মধ্যে ঢুকে গেল, তখনই দেখো এর ভর হয়ে গেছে 236, এবং তখনই এর মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে যায়। এটা আর স্টেবল থাকে না। যে অস্থিরতা তৈরি হয় এর প্রভাবেই সে পটপট করে ভেঙে যেতে শুরু করে। এবং দেখো ভাঙতে ভাঙতে কি তৈরি হয়? একটা বেরিয়াম তৈরি হয় আর একটা ক্রিপ্টন তৈরি হয়। মুখস্থ করো, বেরিয়াম তৈরি হয় আর ক্রিপ্টন তৈরি হয়। একটা ইউরেনিয়াম 235 আইসোটোপকে যখন আমরা উচ্চ গতির নিউট্রন দিয়ে অ্যাটাক করব, তখনই এই নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে ভেঙে যে বেরিয়াম 144 তৈরি করবে এবং ক্রিপ্টন 89 তৈরি করবে, এবং একই সাথে আরো 3টা উচ্চ গতির নিউট্রন উৎপন্ন হবে। এই 3টা উচ্চ গতির নিউট্রন আবার যে এই ইউরেনিয়াম 235 গুলাকে অ্যাটাক করতে থাকবে, তো ওগুলা থেকে আবারও 3টা করে তৈরি হবে। তো এই যে একটার পরে আরেকটা তৈরি হচ্ছে, রিঅ্যাকশন যে হয়ে যাচ্ছে, এই রিঅ্যাকশন গুলাকে আমরা বলি চেইন রিঅ্যাকশন। একবার যখন বিক্রিয়াটা শুরু হয়ে যাবে, এই বিক্রিয়াটা কন্ট্রোল করা টাফ, বাট কন্ট্রোল করা যায়। যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিন্তু কন্ট্রোল করে। এই কন্ট্রোল করার জন্য কিছু ম্যাটেরিয়ালস আছে, যেমন বোরন একটা। বোরন দিয়ে এরকম উচ্চ গতির নিউট্রন তোমার অ্যাবজর্ব করে নেওয়া যায়। তো এখনো পর্যন্ত আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় নাই, কারণ ওই ফ্যাসিলিটি এখনো তৈরি করা যাচ্ছে না। যখন ফ্যাসিলিটি সব ডান হয়ে যাবে, তখনই এই বিক্রিয়া করা শুরু হবে। এই বিক্রিয়া হবে আর হিউজ অ্যামাউন্টে শক্তি তৈরি হবে। ওই শক্তি দিয়ে দেখা যাবে যে কয়েকটা বিভাগ চালানো যাচ্ছে, বুঝছো? এবং এটা একটা পরিচ্ছন্ন জ্বালানি। এখান থেকে কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, সালফার ডাই অক্সাইড তৈরি হয় না, খারাপ কোনো গ্যাস তৈরি হয় না, অর্থাৎ পরিবেশ ভালো থাকে। জাস্ট একটা রিস্ক থাকে, আমরা যে ফ্যাসিলিটি তৈরি করলাম এটা স্টেবল থাকবে কিনা। যদি আনস্টেবল হয়ে যায়, অনেক বড়সড় ভূমিকম্প হয়, যেমন জাপানের ফুকুশিমাতে হয়েছিল 2011 সালে, বিশাল বড় এক ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের ফলে আরেকটা কি হয়েছে, তোমার জলোচ্ছ্বাস হয়েছে। তো ভূমিকম্পে এমনিতেই তো নড়বড়ে হয়ে গেছে, জলোচ্ছ্বাস এসে পুরা ফ্যাসিলিটি ধ্বংস করে ফেলছে। যখনই ধ্বংস হয়েছে, ওইখানে কয়েকটা পারমাণবিক বিস্ফোরণ হয়েছে, বুঝছো? তো এটা কিন্তু এক একটা পারমাণবিক বোমের মতো। আমরা আমাদের দেশে পারমাণবিক বোম তৈরি করতেছি। অ্যাকচুয়ালি অন্য দেশকে অ্যাটাক করার মতো বোম না, নিজেদেরকেই ধ্বংস করার মতো বোম, যদি এটা আনকন্ট্রোলড হয়ে যায়। বোঝা গেল? ওকে, তাহলে আমি 92 বলি নাই না নাহিদ, শুধু 235 বলছে। 92 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, জাস্ট পরিচয়। এটা নিয়ে আমাদের আপাতত খুব বেশি একটা চিন্তা করার কিছু নাই। এটা তোমরা জানো, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, বেরিয়ামের 56, ক্রিপ্টনের 36। তো মেইন বিষয় হচ্ছে এর পারমাণবিক ভরটা 235 থেকে 144 এবং 89 এ কনভার্ট হয়ে গেছে, দেখো ভেঙে গেছে। ওকে, সামনে আগাই। প্রচুর পরিমাণে শক্তি। এবার আমরা দেখব নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ফিউশন, এই ফিউশনটা করা যায় যখন অতি উচ্চ চাপ এবং তাপ তৈরি করা যায়, বুঝছো? যেমন সূর্যের কেন্দ্রে, সূর্যটা এত বড়, পৃথিবী থেকে প্রায় 15 কোটি গুণ বড়। 15 কোটি না, নাকি 13 লক্ষ, 13 লক্ষ গুণ বড় মনে হয়। অর্থাৎ 13 লক্ষটা পৃথিবী একসাথে রাখলে, পাইল আপ করলে একটা সূর্যের সমান হবে। তাহলে বুঝো সূর্যটা কত বড়। তো এই সূর্যের মধ্যে প্রচুর পরিমাণে তাপ আছে, প্রচুর পরিমাণে চাপ আছে। এই তাপ এবং চাপের প্রভাবে
হাইড্রোজেন গ্যাসগুলা একসাথে সংযুক্ত হয়, সংযুক্ত হয়ে একটা বড়সড়, মানে এদের থেকে বড় আর কি, খুব বেশি বড় না, এদের থেকে বড় আরেকটা নিউক্লিয়াস তৈরি করে এবং সেই সাথে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়। এবং খেয়াল করে দেখো, হাইড্রোজেন থেকে তৈরি হলো হিলিয়াম এবং সেই সাথে নিউট্রন তৈরি হয়েছে। তাহলে আমরা জানি হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, হাইড্রোজেন 1 প্রোটিয়াম, হাইড্রোজেন 1 ডিউটেরিয়াম, হাইড্রোজেন 1 এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। তো অধিকাংশ ক্ষেত্রে এই ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম তারাই এসে বিক্রিয়া করে। তোমার প্রোটিয়াম কখনোই তেমন একটা বিক্রিয়া করে না, কারণ এর মধ্যে আছেই মাত্র একটা প্রোটন, এটার এত বেশি বিক্রিয়া করার মতো অ্যাবিলিটি নাই। তাইলে এই ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এসে চিন্তা করো একসাথে সংযুক্ত হয়ে কি তৈরি করলো, তার ভর 2, এখানে ভর 3, টোটাল ভর 5। কিন্তু এটা একদমই আনস্টেবল, এইভাবে থাকবেই না। দেখা যায় একটা নিউট্রন বের হয়ে আসে, একটা নিউট্রন বের হয়ে আসলে তৈরি হয় হিলিয়াম, যেখানে প্রোটন আছে 2টা, নিউট্রন আছে 2টা, টোটাল ভর হচ্ছে 4 এবং একটা নিউট্রন বের হয়ে আসছে। এই নিউট্রনটা যে আবার অন্য জায়গায় বিক্রিয়া করতে পারবে এবং এই ক্ষেত্রে এত পরিমাণে শক্তি উৎপাদন হয় যে এটা একটা অ্যাটম বম বা হচ্ছে ফিউশন বোমের চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণে এনার্জি তৈরি করতে পারে। এবং যে সমস্ত পারমাণবিক বোমের মধ্যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় থার্মোনিউক্লিয়ার বোম। এই সমস্ত বোম আছে পৃথিবীর মাত্র কয়েকটা দেশে, রাশিয়ার আছে, উত্তর কোরিয়ার আছে, তারপরে চায়নার আছে, ইউএস এর আছে, 4-5টা দেশে থার্মোনিউক্লিয়ার। এটার আরেকটা নাম হচ্ছে হাইড্রোজেন বোম, অনেক বড় বোম। ঠিক আছে, তো এখানে এই বিক্রিয়া হয়, বিক্রিয়াটা লিখো, প্রত্যেকে লিখতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না কিন্তু, এই বিক্রিয়া লিখতে হবে। আচ্ছা, এই যে দেখো, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন বোমা তৈরির ভিত্তি। একটা ফিউশন বিক্রিয়ার মধ্যে, সরি, একটা ফিউশন বোমের মধ্যে এই হাইড্রোজেনগুলো একসাথে সংযুক্ত হয় আর প্রচুর পরিমাণে এনার্জি তৈরি করে। এবং একটা হাইড্রোজেন বোমা তৈরি করতে 4-5টা তোমার ফিউশন, সরি, হাইড্রোজেন বোমা তৈরি করতে 4-5টা ফিশন বোমা ফাটাইতে হয় শুরুতে। অ্যাটম বোমগুলো ফাটলো, প্রচুর পরিমাণে তাপচাপ তৈরি হলো, তখনই যে এই বিক্রিয়াটা হবে। বুঝা গেল? আচ্ছা, লেখার চান্স দিব, লিখো। এটা তো আশা করি লেখা শেষ, এটা লিখো। জাপানে কেন ঘন ঘন ভূমিকম্প হয়? ভূমিকম্প হওয়ার কারণ টেকটনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ। পৃথিবীর পৃষ্ঠটা অনেকগুলা টেকটনিক প্লেটে বিভক্ত থাকে। তো জাপান এমন জায়গায় পড়ছে যে জায়গাগুলোতে তোমার টেকটনিক প্লেটগুলো এসে সংযুক্ত হয়, মিলিত হয় একটার সাথে আরেকটা। তো এই প্লেটগুলো দেখা যায় কিছুদিন পর পরই তোমার জায়গা পরিবর্তন করে। তো এই জন্য যখনই একটা প্লেটের সাথে একটা প্লেটের সংঘর্ষ হয় তখনই ওই এরিয়াগুলোতে ভূমিকম্প হয়। তো জাপান ওইরকম একটা জায়গাতে অবস্থিত, স্পেশালি বাংলাদেশের সিলেট, পার্বত্য চট্টগ্রাম, ওই জায়গাটাও এরকম একটিভ জোনের মধ্যে পড়ে গেছে। বুঝছো? সাকিবুল, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 3 না, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 3। ওকে। এই যে নিউক্লিয়ার এনার্জি, ফিশন বিক্রিয়ার মাধ্যমে আমরা তাপ তৈরি করি, এই তাপের মাধ্যমে কি করা হয়, স্টিম তৈরি করা হয়, স্টিমের মাধ্যমে জেনারেটর ঘোরানো হয় এবং বিদ্যুৎ তৈরি হয়। তো ফিশন ভার্সেস ফিউশন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ফিশন ভার্সেস ফিউশন, এই দুটা বিক্রিয়ার পার্থক্য। ওকে, নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন তোমরা অলরেডি আমি আলোচনা করে ফেলছি, যে বিক্রিয়া একবার শুরু হলে চালু রাখার জন্য অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না, তাকে চেইন রিঅ্যাকশন বলে। অর্থাৎ শুরুতে যে শুরু হইলো সেখান থেকে দেখো এই যে আরো কয়েকটা নিউট্রন তৈরি হইলো, ওরা যে আবারও ভাঙতে শুরু করলো, এভাবে চলতেই থাকে, চলতেই থাকে। ওকে, পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন। এখানে দেখো এগুলো হচ্ছে তোমার চিমনি, যার মধ্য দিয়ে গ্যাসগুলা বের হয়ে যায়। মেইনলি রিয়েক্টর থাকে অন্য জায়গাতে যেখানে এনার্জি তৈরি হয়। কারণ আমি গত পরশুদিন, আমার মনে পড়ে গতকাল এই সময়ে তো আমি পাবনাতেই ছিলাম।
সন্ধ্যায় আমি গেছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে। তো এখানে ২ টা ব্রিজও আছে। একটা হচ্ছে লালন শাহ সেতু আর একটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। আমি সবগুলাই দেখছি। অলরেডি তোমরা অনেকজন দেখছো হয়তোবা, আমি ফেসবুকে পোস্টও করছি সেটা। তো এখানে দারুণ একটা জায়গা। মানে এত সুন্দর, পুরা ছবির মতো দেখতে। একটু দূর থেকে দেখলে এই চুল্লিগুলা একদম ছবির মতো মনে হয়। এর চেয়ে আরো সুন্দর আমাদের চুল্লিগুলা। এবং দারুণ, দারুণ। তুমুল একটা জায়গা। দেখার মতো। ওকে, রিডিং পড়ে নিবা এগুলা। এবার তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? বিমা শক্তি মানে আবার কি? বিমা শক্তি বলতে কোনো শক্তি নাই। বৃষ্টি কি পৃথিবীর বাইরে থেকে আসে? অবশ্যই পৃথিবীর বাইরে থেকে তো আসবে। আমরা তো পৃথিবীর বাইরেই থাকি। আমরা কই থাকি? পৃথিবীর ভেতরে